ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট আঘাত পর্যন্ত পড়া হয়েছিল। আজকে আমরা দেখব অপরাধজনক নরহত্যা এবং খুন, এই দুইটা বিষয়ে আমরা দেখব এবং লাস্টে আরও দুই একটা কোশ্চেন আছে। এটা শেষ করে আমরা ওভারঅল আজকে এটা রিভাইজ দেওয়া যায় কিনা সেটা চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, প্রথমত হলো যে অপরাধজনক নরহত্যা এবং খুন। হ্যাঁ, কাপেবল হোমোসাইড, এটা কিন্তু কালপেবল হোমোসাইড না, এটা উচ্চারণটা হবে কাপেবল হোমোসাইড। আরেকটা হলো মার্ডার খুন সম্পর্কে আমরা খুবই পরিচিত, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো যে এরকম ধরনের ব্রড কোশ্চেনটা হতে পারে যে অপরাধজনক নরহত্যা এবং খুন বলতে কি বুঝো, এগুলোর উপাদানসমূহ লিখো, এগুলোর পার্থক্য লিখো, ঠিক আছে। আর এই অপরাধজনক নরহত্যা কখন খুন হিসাবে গণ্য হয়। হ্যাঁ, আচ্ছা, এটাই মূলত এখানে কোশ্চেন্স। আর হলো যে অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে, এটার উপাদান, এটা একটু দেখলে আমরা পারবো। সো এই হলো আপনার এখান থেকে ব্রড কোশ্চেন। সো আজকে আমরা এমনভাবে আলোচনা করব যেন এই ব্রড কোশ্চেনটা আসলে আমরা অ্যান্সার করতে পারি। তো ফার্স্ট অফ অল, এভরি মার্ডার ইজ কাপেবল হোমোসাইড। লিসেন কেয়ারফুলি, every murder is culpable homicide, but every culpable homicide is not murder. তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে অপরাধজনক সকল নরহত্যাই কি হবে, আপনার খুন হিসেবে গণ্য হবে, বাট প্রত্যেকটা অপরাধজনক নরহত্যাই খুন না। এভরি মার্ডার, প্রত্যেকটা খুনই আপনার অপরাধজনক নরহত্যা, বাট এভরি কাপেবল হোমোসাইড ইজ নট মার্ডার। কিভাবে এটা? কিভাবে? যেমন আপনার রাগের মাথায় কাউকে ধাক্কা দিলেন, সে পড়ে গিয়ে মারা গেল। এইখানে দেখেন, এখানে খুনের উপাদানগুলো কিন্তু আছে, অলমোস্ট সেম উপাদানগুলো, বাট এখানে আপনার কাজে মৃত্যুর সম্ভাবনা ছিল, ইটস ওকে, বাট এখানে ছিল না কোন জিনিসটা, সেটা মুখ্য বিষয়। যেমন আপনার নিশ্চিতভাবে হত্যার যে উদ্দেশ্য সেটা নাও থাকতে পারে। এম আই ক্লিয়ার টু অল? সবাইকে বুঝতে পারতেছেন? মানে কি, আপনার নিশ্চিতভাবে হত্যার উদ্দেশ্য সেটা নাও থাকতে পারে। আপনারা সংজ্ঞা পড়বেন, ধারা পড়বেন, উপাদান পড়বেন, বাট এই জিনিসটা মাথার মধ্যে সেট আপ করাটা জরুরি। তাহলে আমার যখন অপরাধজনক নরহত্যা 299 এবং খুন 300 দ্বারা, এটা থেকে একদম অ্যাডভোকেটশিপ বার কাউন্সিল পরীক্ষাতে কোশ্চেন একটা না একটা থাকেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আসেন খুনের ক্ষেত্রে। তাহলে কি খুনটা আসলে, খুনের ডেপথটা আসলে কতটুকু? এখানে অপরাধজনক নরহত্যা এবং খুন মানে হলো কাপেবল হোমোসাইড অ্যান্ড মার্ডার। এই যখন এতক্ষণ আমরা কাপেবল হোমোসাইডটা কি সেটা আমরা বুঝলাম, বাট মার্ডার ইজ দ্য গ্রেভেস্ট ফর্ম অফ কাপেবল হোমোসাইড। তাহলে কি এই যে অপরাধজনক নরহত্যা, এইটার ব্যাপ্তিতা বা গভীরতা, তাহলে মার্ডার ইজ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ কাপেবল হোমোসাইড। তাহলে ওই যে আমরা একটা জিনিস পরিণত ছিল না অপরাধজনক নরহত্যায়, সেটা কি? সেটা হলো যে উপাদান সব কিছুই আছে, বাট সেটা রাগের মাথায় কাউকে ধাক্কা দিল, সে পড়ে গিয়ে মারা গেল। এটা হলো প্ল্যানিং না, নট ওয়েল প্ল্যান্ড। বাট এখানে কি হয়েছে, ইচ্ছাকৃতভাবে না, বাট সে যে ধাক্কাটা দিয়েছে সে তো জানে ওইখান থেকে পড়ে গেলে মরবে। মানে খুনের উপাদান সমূহ আছে, আদিয়াত রুজাপু, বুঝতে পারছেন? উপাদান সমূহ আছে, বাট ডিফারেন্সিয়েটের মূল যে জিনিসটা থাকবে সেটা হলো সেখানে উচ্চবাচ্য হবে, কথাবার্তা হবে, রাগের মাথায় হবে, আর খুনটা হবে প্ল্যান্ড। ওইখানে কোনো উচ্চবাচ্যর দরকার নাই। পিস্তল বাইর করলাম, আমি বুকের পাশে মারলাম, অথবা ছুরিটা বুকের মধ্যে মারলাম, জখম হয়ে গেল, দ্যাট ইজ দ্য মার্ডার। মানে কি প্ল্যান্ড এবং
নিশ্চিতভাবে হত্যার উদ্দেশ্য থাকা আর না থাকা, দ্যাট ইজ ইটস ম্যাটার, ঠিক আছে? নিশ্চিতভাবে প্ল্যান্ড হলে সেটা হলো খুন, আর অপরাধজনক নরহত্যাতে নিশ্চিতভাবে হত্যার উদ্দেশ্য থাকতে নাও থাকতে পারে, এই জিনিসটাই বলছি। দ্যাট মিন্স এভরি মার্ডার ইজ কাপেবল হোমোসাইড, বাট এভরি কাপেবল হোমোসাইড ইজ নট মার্ডার, ঠিক আছে? সো আমরা এখান থেকে 20 মার্কসের ব্রড কোশ্চেনে আমরা কী পড়ব, যে অপরাধজনক নরহত্যা এবং খুনের ডেফিনেশন, কাপেবল হোমোসাইড অ্যান্ড মার্ডার, ঠিক আছে? আমরা বাংলার পাশাপাশি ইংরেজি নামগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করব, কারণ আপনার অ্যাডভোকেটশিপ পাওয়ার পরে 2 বছর পরেই আপনার হাইকোর্ট পারমিশন পরীক্ষা, সেখানে কোনো ইংরেজি চলে না। এটা আমি প্রায় সময় বলি আপনাদের জিনিসটা মানে সবসময় সেট হওয়ার জন্য। আচ্ছা, এখন আসেন, আমার উপাদান গেল, আমার সংজ্ঞা গেল, ঠিক আছে? এই দুইটা আমরা পড়লাম। তারপরে দেখেন আপনার পার্থক্যটা, এখানে পার্থক্যর ক্ষেত্রে আপনার এই যে নামটা দুইটা জানলেন ইংরেজি, এটা আপনি পার্থক্য বাংলায় লিখলে ঢুকাবেন, ইংরেজিতে লিখলে ঢুকানোর দরকার নেই। তারপর হলো যে অপরাধজনক নরহত্যা, হ্যাঁ, এবং খুন, এটার সংজ্ঞায়িত, ঠিক আছে? যে অপরাধজনক নরহত্যা এবং খুন মানে হলো কাপেবল হোমোসাইড অ্যান্ড মার্ডার ডিফাইন্স ওয়্যার, আপনার প্রথমেই নীল কালি দিয়ে লিখে দেবেন দুইটা সংজ্ঞা যখন দেবেন। অ্যাকর্ডিং টু দ্য প্যানাল কোড 1860, হ্যাঁ, আপনার কাপেবল হোমোসাইড ডিফাইন্ড অথবা সংজ্ঞায়িত করা হয়েছে 299 নম্বর ধারাতে অথবা ধারা 299, আর খুনকে ডিফাইন করা হয়েছে, কেউ একজন আনমিউট করছেন, মিউট করেন। ফারজানা আপু বলবেন কিছু? না 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 না, পার্থক্যর মধ্যে সংজ্ঞা নীলকালি দিয়ে লেখার দরকার নাই। নীলকালিটা আমি ইউজ করার জন্য বলছি কোথায়, আপনি যখন আইনের ধারাটা আর আইনটা এইটা আপনি নীলকালি দিয়ে লিখবেন, মনে থাকবে, সবার জন্য বলতেছি। এটা নীলকালি ব্যবহার করা যাবে, লাল কালি ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আপনি পেন্সিল আর নীলকালি ব্যবহার করবেন, বল পেনটা, নট ফাউন্টেন পেন, বুঝতে পারছেন? কারণ আমি ট্রেনা আপু আচ্ছা, এটা আপনাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে ভিডিওটা যেখানে রেকর্ডিং থাকে সেখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। ধারাগুলো মনে রাখার জন্য বেশি বেশি মানে মূল যে ট্রামটা আছে, যেমন মনে করেন ব্রড কোশ্চেন, এখানে দণ্ডবিধিতে আপনার 5 থেকে 6টা থাকবে, তাই না? আপনি 5টা থাকবে, আপনাকে 3টা অ্যান্সার করতে পারবেন সর্বোচ্চ। সো এখানে আমি কোশ্চেন যে 5টা দেই, 6টা দেই, ওইগুলার যে ধারাগুলো সেইগুলো আপনারা পাশাপাশি একটা কাগজে লিখে ফেলবেন, যে 299 কাপেবল হোমোসাইড অপরাধজনক নরহত্যা, আর 300 হইল খুন মার্ডার। ওই 299 কাপেবল হোমোসাইড যে লেখছেন এর পাশেই লিখবেন পানিশমেন্ট, মানে হলো দণ্ড। দণ্ডটা কোথায় আছে? 304-এ, আর খুনের দণ্ডটা আছে 302। এইটুকু জিনিস যদি আপনার মাথার ভিতরে থাকে, বাকিটা আপনি সাজায় লিখতে পারবেন। কারণ আপনি ইতিমধ্যেই আজকের ক্লাস শুরুতেই আপনি জানা ফেলছেন যে বেসিক ডিফারেন্স ইন বিটুইন কাপেবল হোমোসাইড অ্যান্ড মার্ডার, তাই না? আর কি জানছেন? আর হলো আপনার এটা এই যে ডিফাইন করাটা কত নাম্বার সেকশন আছে, তো সেকশনটার শাস্তিটা যদি লিখে ফেলেন আপনি মিনিমাম এখানে 2-3 পেজ লিখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আর সেকশন যদি কারো মনে না আসে, সেক্ষেত্রে ভুল সেকশন অবশ্যই কেউ লিখবেন না। যেমন মনে করেন সাক্ষ্য আইনে আমি 67 পাইছি, এই সাক্ষ্য আইনের সবগুলা সেকশন আমার ধারণার ভিতরে। কীরকম ধারণার ভিতরে? আমি পার্ট বাই পার্ট আমি জানি সাক্ষ্য আইনের কোন জায়গায় কোন সেকশনগুলো আছে, যে কোথায় চরিত্র সম্পর্কে বলা আছে, কোথায় লিডিং কোশ্চেন সম্পর্কে বলা আছে, কোথায় কী সম্পর্কে বলা আছে, হ্যাঁ, এরকম।
আবার মনে করেন যে এই যে দণ্ডবিধি বলেন, ফৌজদারি কার্যবিধি বলেন, এগুলোতে 55, 54 এরকম আসছে। মানে কি এগুলো হয়তো আরও ভালো হইতে পারতো, বাট এখানে আমি যেখানে সেকশন জানি না সেখানে আমি ভুল দিই নি, সেখানে আমি স্কিপ করছি, যার কারণে অ্যারাউন্ড 55 মার্কসগুলো ছিল। আমি যদি সেখানে ভুল দিতাম মার্কস কিন্তু ডাউন হয়ে 45-এ চলে আসতো। সো আপনারা পরীক্ষার খাতায় এই কাজগুলো করা যাবে না, যে ভুল সেকশন কখনোই দিবেন না। জানেন না, ওকে ফাইন, এটা ডিফিনিশন লেখে ডিফাইন করে পার্থক্য দিয়ে চলে আসেন। আর জানেন আপনি বসান, আপনি 60-র উপরে চলে যাবে। জানেন না আপনি বসায়েন না, আপনার 55-এ থাকবে অথবা 50 এর অ্যারাউন্ড থাকবে। আর যদি ভুল লেখেন মানে কি 9 দিয়ে দিবে, 9 পাওয়া মানে হলো 45 20-এর মধ্যে। এখানে হলো 9, 10, 11, 12 পার্থক্য। আচ্ছা, তারপরে কি আমরা পার্থক্যটা লিখবো, তাই না? পার্থক্যর ভিতরে আমরা যেটা জানি, যেমন এখানে বইতে গাইডে অনেক ঘুরায় পেঁচায় লেখছে, বাট আপনি যে রাগের মাথায় অথবা মৃত্যু ঘটানোর প্রকৃত উদ্দেশ্য না থাকলেও, যখন কাউকে মৃত্যুর উদ্দেশ্যে কি করা হয়, হত্যা ঘটানো হয়, সেটাকে আমরা বলবো নরহত্যা। অথবা এইভাবে লিখতে পারেন, নিশ্চিতভাবে হত্যার উদ্দেশ্য বা পরিকল্পনা ছাড়া যে মৃত্যু ঘটে যায় সেটাকে আমরা বলবো অপরাধজনক নরহত্যা। আর সম্পূর্ণ পরিকল্পনাভাবে কোনো ধরনের উত্তেজনা ছাড়া, কলহ ছাড়া যে খুন সংগঠিত হয় সেটাকে আমরা বলবো মার্ডার। দ্যাট মিন্স কি আপনার কাপেবল হোমোসাইডে উচ্চবাচ্য থাকবে, চিল্লাচিল্লি থাকবে, হ্যাঁ, তারপরে কি আপনার হত্যার উদ্দেশ্য প্রকৃত উদ্দেশ্য নাও থাকতে পারে, কিন্তু মৃত্যুর সম্ভাবনা যে সেটা সে জানে, কারণ সে যখন ধাক্কা মারছে ছাদ থেকে পড়ে মৃত্যু হইতে পারে, সেটা কিন্তু সে জানে। বাট এখানে কোন জিনিসগুলো ল্যাকিংস, কোন জিনিসগুলো ল্যাপস হলো আপনার যে হত্যার উদ্দেশ্যটা আপনার না থাকা, প্ল্যানিংটা না থাকা। উদ্দেশ্য বলতে প্ল্যানিংটাকে ফোকাস করছে। তারপরে আপনি যেহেতু জানেন এটা ডিফাইন করা হয়েছে, অপরাধজনক নরহত্যা 299, খুন 300-তে, আর হত্যার যে শাস্তিটা সেটা অপরাধজনক নরহত্যার 304 আর খুনের হলো 302, তাই না? আচ্ছা, আর এখানে অপরাধজনক নরহত্যা এটা হলো একটা মূল অপরাধ, এখানে লেখা আছে, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। আর শাস্তিটা আপনারা দেখে নেবেন যে অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে আপনার যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড, তাই না? যাবজ্জীবন বা 10 বছরের কারাদণ্ড। আর খুন যেটা প্ল্যানিং করে করা হয়েছে সেটাতে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। এখন আসেন অপরাধমূলক নরহত্যা কখন খুন হিসাবে গণ্য, ঠিক আছে? অপরাধজনক নরহত্যা কখন খুন হিসাবে গণ্য, কারণ আমরা জানি 10টা ক্ষেত্রে দণ্ডবিধির মাজেদা আপু, হ্যাঁ হ্যাঁ বলুন। অপরাধজনক নরহত্যা বুঝতে পারছি। এই যে যেটা বলতেছিলাম, এভরি মার্ডার ইজ ক্যাপেবল হোমোসাইড, হ্যাঁ, মানে প্রত্যেকটা খুনি, এই লাইনটা এখানে বাংলাতে আসছে আর কি। এখন প্রত্যেকটা খুনি মাজেদা আপু যে এটা নরহত্যা হিসেবে গণ্য, হ্যাঁ, এই জন্য আপনার নরহত্যাটা হলো এখানে মূল অপরাধ। যেই খুনটা সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক বা প্ল্যানিং করে হোক, আমি একজনকে প্ল্যানিং করে মারলাম অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে মারলাম, ঠিক আছে, সেই প্রত্যেকটা মার্ডারে কি ক্যাপেবল হোমোসাইড। আর হলো যে প্রত্যেকটা ক্যাপেবল হোমোসাইড আবার মার্ডার না, কারণ কোনো ক্যাপেবল হোমোসাইড যেটা আছে সেটা হলো যে নরহত্যা মানে কি আপনার মানুষ হত্যা। তো এই মানুষ হত্যার ক্ষেত্রে কোনোটা আছে প্রকৃত উদ্দেশ্য ছিল না, ঠিক আছে, সেটা মার্ডার হবে না। আবার প্রকৃত উদ্দেশ্য ছিল সেটা মার্ডার। এই জন্য সেকেন্ড লাইনে বলা হয়েছে যে এভরি ক্যাপেবল হোমোসাইড ইজ নট মার্ডার। মাজেদা আপু, হ্যাঁ
আচ্ছা আচ্ছা, উপাদানগুলো তো আপনারা জানেন, শাস্তি তো বললাম। এখন দেখেন অপরাধমূলক নরহত্যা কখন খুন হিসাবে গণ্য হয়। হ্যাঁ, অপরাধমূলক নরহত্যাটা কখন খুন হিসাবে গণ্য হবে। এখানে দেখেন প্রথমে লেখছে ব্যতিক্রম ছাড়া সকল হত্যা। এই ব্যতিক্রম ছাড়াটা কি? এই ব্যতিক্রম ছাড়া হলো আপনার ওই যে সেকশন বলছিলাম গতকালকে, আপনার সেকশন কত 76 থেকে 106 পর্যন্ত, সেখানে আসলে কিসের ব্যতিক্রম আছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ আলমগীর ভাই, জেনারেল এক্সেপশনস, ঠিক আছে, জেনারেল এক্সেপশনস হলো ব্যতিক্রম। এই জেনারেল এক্সেপশনসটা আছে দণ্ডবিধির চ্যাপ্টার 4-এর 76 থেকে 107, 76 থেকে 107। আবার দেখেন এই সবগুলোর মধ্যে আরেকটা ছোট ডিভাইডেশন আছে, যেটা হলো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। সেটা কোথা থেকে আছে? সেটা হলো 96 থেকে 106। আর 76 থেকে 106 পুরোটাকে আমরা বলবো সাধারণ ব্যতিক্রম, ঠিক আছে। তো বলছে ব্যতিক্রম ছাড়া সকল হত্যা, ঠিক আছে। এই ব্যতিক্রম ছাড়া, এই ব্যতিক্রমের ভিতরে আমার কি কি আছে? যে আমাকে আমার শরীর রক্ষা করা, ধর্ষণ করতে আসতেছে আমাকে, সেক্ষেত্রে তাকে মেরে ফেলা, শিশু অপহরণ করতে আসতেছে মেরে ফেলা, আমার শরীরে চাকু বসাতে আসতেছে তাকে মেরে ফেলা, এই ক্ষেত্রে আপনি হত্যা করলেও কি সেটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। সেটা কোথায় আছে? সেটা 100 নম্বর সেকশনে ছিল, তাই না? আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো ছিল ব্যতিক্রম ছাড়া সকল হত্যা, সেটা কি হবে? অপরাধমূলক নরহত্যা কখন খুন হিসাবে গণ্য হয়? সেটা খুন হিসাবে গণ্য হবে। এই জন্য বলছে ব্যতিক্রম ছাড়া সকল নরহত্যা কী হিসাবে গণ্য হবে? খুন হিসাবে গণ্য হবে, তাই না? আচ্ছা, মৃত্যু হ্যাঁ হ্যাঁ, যে যে আদিয়াত রোজা আপু, আপনার এটা তো 300 ধারা বলে দিচ্ছেন যে অপরাধমূলক নরহত্যা। হ্যাঁ, অপরাধমূলক নরহত্যা, ওয়েট এখানে তো ভুল আছে মনে হয়। জি ভাইয়া, বুঝি নাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও 76 থেকে 106, 76 থেকে 106 এখানে জেনারেল এক্সেপশনের কথা বলা হয়েছে, মানে ব্যতিক্রমগুলোর কথা বলা হয়েছে। এটাই কি জানতে চাইছে নাদিয়াত রোজা আপু? আমাকে একটু ক্লিয়ার করুন। আচ্ছা, তারপর দেখেন মৃত্যু সংগঠনের উদ্দেশ্যে আঘাত করা, ঠিক আছে, যেখানে প্ল্যানিং থাকবে সেটা কি খুন। এখানে বলছে অপরাধজনক নরহত্যা কখন খুন হিসাবে, তাহলে কি উদ্দেশ্য থাকা মানে কি প্ল্যানিং করা, ঠিক আছে। আবার কি মৃত্যুর আশঙ্কা সম্পর্কে জানা, অবগত আছে যে এখানে যদি আমি বুকে ছুরি মারি কিছুক্ষণ পরে রক্তক্ষরণ হয়ে নিশ্চিত মারা যাবে। হ্যাঁ, আরেকটা কি মৃত্যুর আশঙ্কা অবগত যায় না, সরি, মৃত্যুর আশঙ্কা অবগত বলতে ছাদ থেকে ফালাই দিয়েছেন, আপনি জানেন এখান থেকে পড়লে মারা যাবে। আর এমন দৈহিক জখম যা স্বাভাবিক পরিণতি হলো মৃত্যু, মানে কি? মানে হলো ওই চাকু মারা, ঠিক আছে, যে চাকু মারছেন আপনি বুকে, আপনি জানেন রক্তক্ষরণে সে মারা যাবে। এই জিনিসগুলা, এটাতে সর্বোচ্চ 2 মাস থাকতে পারে, 2 থেকে 3 মাস থাকতে পারে। এখানে যে সংজ্ঞাটা আছে, দুইটা সংজ্ঞাতে আপনার হয়তো বা 4 থাকতে পারে, আর হলো যে উপাদানগুলোতে আপনার 4 বা 6 থাকতে পারে, একটা থাকতে পারে অথবা 2টা থাকতে পারে, পার্থক্যতে 6 থাকতে পারে, ঠিক আছে। আর এখানে আপনার অপরাধজনক নরহত্যা কখন খুন হিসেবে গণ্য হবে, এটাতে আপনার এরকম থাকতে পারে 3-4, মানে সব মিলে এরকম 20 থাকতে পারে, ঠিক আছে। আর ক্রিমিনাল কনস্পারেন্সি মানে কি? অপরাধমূলক ষড়যন্ত্র, কোনো অবৈধ কাজ, ইলিগ্যাল কাজ অথবা কোনো বৈধ কাজ অবৈধভাবে করা, এই দুইটা জিনিস মনে রাখবেন। এখানে কয়জন থাকবে? 2+ থাকবে। জি ফারজানা আপু, হ্যাঁ হ্যাঁ শিওর। হুম, এখানে যদি আপনার শোনেন, আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্নগুলোতে 20 মার্কস কোথায় কত, এটা কিন্তু আলাদাভাবে ভাঙা দেওয়া থাকে না। আমি পরীক্ষার হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি এক্সটার্নাল আসছিলেন
পরীক্ষক যিনি আসছিলেন তাকে আমি হলের ভিতরে আমি জিজ্ঞেস করছিলাম, কারণ যে স্যার আমার এখানে সাক্ষ্য আইন অথবা অন্য যে কোনো আইন কোশ্চেনে এখানে 20 মার্কস দেওয়া আছে যে প্রত্যেকটা প্রশ্নের মান সমান 20 মার্কস, বাট দে আর নট ডিভাইডেড দ্য মার্কস ডিস্ট্রিবিউশন অথবা ডিস্টিংগুইশ করে নেই। তো সেই ক্ষেত্রে যিনি খাতা কাটবে তিনি কিভাবে বুঝবে যে কোনটাতে কত, আর আমি যে স্যার এখানে লিখতেছি আমি কিভাবে বুঝবো যে কোনটার কত? এটার কোনো সদুত্তর কিন্তু ওনারা দিতে পারে না এবং ওনারা নোট ডাউন করে নিয়ে গেছেন। বুঝতে পারছেন? দ্যাট মিন্স কি, আপনাকে বুঝতে হবে যেই জিনিসটা ধরতে পারবে সেই পরীক্ষাতে ভালো করবে, কারণ একটা পার্থক্যে আপনার 5 মার্কসের বেশি কখনোই থাকবে না। সো একটা পার্থক্যে আপনি সর্বোচ্চ 8টা পয়েন্ট লিখতে পারেন, সর্বোচ্চ 6টা লিখলেই এনাফ, 5টা লেখা 6টা লিখলেই এনাফ, বাট আপনি যদি সময় পান 8টা লিখতে পারেন, বাট 6টা লিখলেই আপনি 5 মার্কস পাওয়ার যোগ্য। ডেফিনেশনে 2 মার্কসের বেশি থাকে না, তাহলে কেন আপনি অতিরিক্ত লিখতে যাবেন? আপনি সেকশনটা উল্লেখ করে ডিফাইনটা করেন, অথবা যেটা জানেন সেটা ডিফাইন করেন। একটা উপাদান লিখতে গেলে সেটাতে আপনার 3 থেকে 4 মার্কসের বেশি থাকে না, তাহলে উপাদানের কি পয়েন্টগুলো আপনি লিখলেই হচ্ছে। এখন আসেন, আপনাকে প্রথমে কোশ্চেনগুলো কিভাবে থাকে, একটা ব্রিফ কোশ্চেন থাকে। ফারজানা আপু মিউট করেন, আমি কথা বলতেছি, আপনাকে সময় দেব। মনে করেন যে প্রত্যেকটা ডেফিনেশন থাকবে, ডেফিনেশন টাইপের একটা থাকবে, সেটাতে 2 মার্কস। তারপরে কি থাকে, একটা শর্ট কোশ্চেন থাকে 4 মার্কস। তারপরে মনে করেন একটা পার্থক্য থাকে 5 মার্কস, তাহলে 4, 5, 9, 10, 11। আর যে 8 মার্কস থাকবে অথবা 9 মার্কস থাকবে, 8 মার্কস নর্মালি, সেটা কি, সেটা হলো যে এটার প্রেক্ষাপটে অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি কি মনে করো যে মৃত্যুদণ্ড থাকা উচিত, সেটা হলো ব্রড। ঠিক আছে? সো আপনাকে এইভাবে দেখে কোশ্চেনটা ভাগ করে নিতে হবে। পরীক্ষার হলের ভিতরে এই আইকিউটা খাটাইতে হবে যে আমি আসলে, এই যে আমি বলে দিলাম, এখানে দেখবেন যে 4টা ফাংশনের ভিতরে এগুলো ম্যাক্সিমামই থাকে। কোশ্চেনগুলো একটু দেখবেন, দেখলে একটা ধারণা হয়ে যাবে। বুঝতে পারছেন ফারজানা আপু? তারপরে দেখেন অপরাধ সংগঠন বা কুকর্মের প্ররোচনাদান। ঠিক আছে? অ্যাবেটমেন্ট। এই অ্যাবেটমেন্ট যেটা আছে সেটা আমরা সেকশনটা প্রথমে উল্লেখ করব যে 107-এ। তারপরে কি বলবো, এখানে কাকে, কাকে আপনি প্ররোচনা দিবেন, এটা যে কাউকে হইতে পারে। আপনি তাকে ইন্সপায়ার্ড করছেন, ঠিক আছে, মোটিভেটেড করছেন, অথবা তাকে সাপোর্ট করছেন, তাকে এক্সাইটেড করছেন এই কাজগুলো করার জন্য। ঠিক আছে? এই জিনিসগুলো, ঠিক আছে, আপনার উত্তেজিত করছেন, সমর্থন, ইঙ্গিত, উৎসাহ, উদ্বুদ্ধ, এই জিনিসগুলো থাকতে হবে। এগুলো আপনি করে তাকে করছেন, প্ররোচনা দিচ্ছেন, ষড়যন্ত্র, আর হলো কোনো কাজ বা কাজ থেকে বিরতি, কোনো কাজ অ্যাক্টিভেট করা বা না করা। সেটা হইতে পারে যে করার মাধ্যমে বা না করার মাধ্যমে। আরেকটা হলো প্ররোচনা, আরেকটা হলো ষড়যন্ত্র। তাহলে আপনি যখন এটা সেকশনটা যখন আসবে, যখন ডিফাইন করবেন, তখন আপনি লিখে দেবেন কি, অ্যাকর্ডিং টু দ্য পেনাল কোড সেকশন 107। এখানে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে আপনার কি দেয়া, উৎসাহ বা সমর্থন বা আপনি ইঙ্গিত যেটাই লিখলেন, তারপরে আপনি এখানে অ্যাবেটমেন্ট লেখে অথবা কুকর্মের প্ররোচনা লেখে এখানে আপনি একটা ট্রি আইকা দেবেন। এখানে 3টা টান দিয়ে এক জায়গায় লিখবেন প্ররোচনা, মাঝখানে লিখবেন ষড়যন্ত্র, আর বাম পাশে লিখবেন কোনো কাজ করা বা না করা। ঠিক আছে? এটা আপনি নীলকালি দিয়ে লিখে দিতে পারেন, বাট ওই দাগগুলো টানবেন পেন্সিল দিয়ে। ঠিক আছে? দাগগুলো টানবেন পেন্সিল দিয়ে। সেই ক্ষেত্রে যে স্যার খাতা দেখবেন, প্রথমেই তার দৃষ্টিতে পড়বে যে তার অ্যাবেটমেন্ট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আছে। তারপরে দেখেন, একজন ব্যক্তি যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছিল সেই অপরাধ সংগঠিত না হলেও কি তাকে দণ্ড দেওয়া যাবে কিনা? ডেফিনেটলি যাবে। সে প্ররোচনা দেখ, আর সেই কাজটা আপনার যে কাজ হইতে গেছিল সেইটা সম্পাদিত না হয়ে যদি অন্য কাজ হয়ে যায়, অথবা যে কাজটা হইতে গেছিল সেটা না হয়ে যদি ভিন্ন কোনো কাজ হয়ে যায়, সেই ক্ষেত্রেও যদি সেটা মৃত্যু থাকে, আঘাত থাকে, অথবা যে ধরনের অপরাধ থাকবে সেই ধরনের অপরাধের জন্য
পাঁচজনের ভিতরে মনে করেন যে আদিয়াত রোজা আপু আছে, লরেন আপু আছে, শামিমা আপু আছে, আলমগীর ভাই আছে, প্রথম চারজন আমার স্ক্রিনে আমি নিলাম। এখন মনে করেন যে এখানে আদিয়াত রোজা আপু হলো নাচরবান্ধা, সে কিচ্ছু করেনি, সে শুধু দাঁড়ায় দাঁড়াইয়া শুধু দেখছিল, বাট সেখানে উপস্থিত ছিল সেই প্ররোচনার জন্য। যদি সেই কাজটা যেটা প্ররোচনা দিছিল কাজ হওয়ার জন্য সেটা হয় নাই, অন্য কোনো অপরাধমূলক কাজ সম্পাদিত হয়েছে, তাহলেও আদিয়াত রোজা আপু এমনভাবে দায়ী হবে, সবার যদি মৃত্যুদণ্ড হয় তারও মৃত্যুদণ্ড, সেটা যদি খুন হয়ে থাকে, খাবারে বিষ হইতে পারে অথবা গুরুতর আঘাত হইতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলোই বিস্তারিত লেগছে, আপনারা জাস্ট পড়বেন। তারপরে এই যে আসছে রাইটস অফ প্রাইভেট ডিফেন্স। ঠিক আছে, রাইটস অফ প্রাইভেট ডিফেন্স, এইটা আপনার একটা ব্রড কোশ্চেন এখান থেকে থাকবে, পুরোটাই একটা ব্রড কোশ্চেন আপনার পরীক্ষাতে ইনশাল্লাহ থাকবেই থাকবে। ঠিক আছে, এর আগে যেটা বললাম সেটা অবশ্যই থাকবে, খুন এবং নরহত্যা। আপনার এইখান থেকে যারা দুইটা কোশ্চেন অ্যান্সার দিবেন, এই দুইটা কোশ্চেন আমি বলে দিলাম, পরীক্ষা দিয়ে আইসা বললেন ইনশাল্লাহ যে ভাইয়া এই দুইটা তো চলে আসছে, এইগুলোই হয় নর্মালি। আপনার খুন এবং নরহত্যার যে 20 মার্কসের কোশ্চেনটা বললাম, আরেকটা কি, আরেকটা হলো আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। ঠিক আছে, প্রাইভেট ডিফেন্স, আর মাঝখানে কুকর্মের প্রচারণা, সেটাও আপনারা পড়েন, দেখে যান। আচ্ছা, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটা আমি যখন পড়াইতেছিলাম তখন আমি বলছিলাম যে এক্সেপশনগুলো কোথায়, 76 থেকে 106 পর্যন্ত, তাই না? আচ্ছা, সেখানে কয়টা পার্ট? সেখানে দুইটা পার্ট। একটা হলো জেনারেল এক্সেপশনগুলো ব্যতিক্রম বলতে বলতে আস্তে আস্তে 96 নম্বর সেকশন থেকে 106 পর্যন্ত শুরু হয়েছে কি, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে আসলে আমরা কি বুঝি, সেটা আপনার দেহর ক্ষেত্রে হইতে পারে, ঠিক আছে, জানমালের ক্ষেত্রে হইতে পারে, মানে কি সম্পত্তির ক্ষেত্রে হইতে পারে, অথবা দেহের ক্ষেত্রে হইতে পারে। এক কারণে এটা আমি ফৌজদারিতে আপনাদেরকে একটা কথা বলছিলাম, আপনাদের সবার মনে আছে কিনা, যে ফৌজদারি ক্ষেত্রে আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব কার ছিল? একটা স্টেট, রাষ্ট্রের যারা কিনা জনগণ আছে তাদেরকে আসলে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কার? সরকারের, তাই না? স্টেক হোল্ডার যিনি আছেন সরকারের। বাট সরকারের পক্ষে কি সম্ভব প্রত্যেককে আপনার প্রাইভেট ডিফেন্স দেয়া, ব্যক্তিগত নিরাপত্তা দেয়া? এটা ফিনল্যান্ড হলে সম্ভব ছিল, অথবা উন্নত কান্ট্রি হলে যেখানে কিনা মানুষ কম। তো আমাদের এখানে সাংবিধানিকভাবে যে অধিকার আছে, সেখানে সরকার অধিকার দিয়ে রাখছে আপনার প্রাইভেট ডিফেন্স আপনি নিজে চাইলে করতে পারবেন। এবং যেহেতু এটা সরকারের দায়িত্ব ছিল বাদী হিসাবে, তখন দেখবেন যে জেলা পর্যায়ে পিপি, এপিপি, মানে কি পাবলিক প্রসিকিউটর, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, তারা কি থাকে, এই রাষ্ট্রপক্ষীয় বাদীর পক্ষে মামলা লড়ে। খেয়াল করে দেখবেন, এটা আমি এর আগেও সেভারাল টাইম বলছি। তো এই যে ব্যাপারটা আছে, যেহেতু সরকারের দায়িত্ব, সেই ক্ষেত্রে আপনাকে একজন মনে করেন খুন করতে আসতেছে, চাকু বসায়া দিতেছে, ডাকাতি করতে আসতেছে, আপনার ঘরে অনধিকার প্রবেশ করছে, তারা আপনি মাইরা ফেলতে পারবেন, আপনার কিচ্ছু হবে না, বাট ইউ হ্যাভ টু প্রুভ দিস। ঠিক আছে, আপনাকে র্যাপ করতে আসতেছে, আপনি থেকে মাইরা ফেললেন, কোনো সমস্যা নেই, বাট ইউ হ্যাভ টু প্রুভ দিস অন দ্য কোর্ট। এবং আর্গুমেন্ট যিনি থাকবেন অ্যাডভোকেট হিসেবে, আপনি আপনার ক্লায়েন্টের পক্ষে আর্গুমেন্ট করে এবং এভিডেন্স সহকারে এই জিনিসটা প্রুভ করতে হবে যে সে আপনাকে র্যাপ করতে আসছে। এইগুলোই এখানে বিস্তারিত বলা আছে। তাহলে আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যেটা আছে, সেটা হলো আপনার নিজের শরীরের প্রোটেকশনের জন্য অন্যের শরীরের প্রোটেকশন হইতে পারে, তাকে আপনি প্রতিহত করা, এবং প্রতিহত করতে গিয়ে আপনি যদি মাইরাও ফেলান, 100 নম্বর সেকশনে আছে, কোনো সমস্যা নেই, দণ্ডবিধি। ঠিক আছে, আরেকটা হলো আপনার জানমালের রক্ষা। ঠিক আছে, এই দুইটা জিনিস, সম্পত্তির অধিকার এবং ব্যক্তিগত অধিকার। নাও কামস টু, আমরা সেকশনগুলো দেখি, যে সেকশনগুলোতে, হ্যাঁ আলমগীর ভাই, অন্যের সম্পদ মনে করেন যে আপনার পাশের বাসায় আপনার ডাকাতি হচ্ছে, হ্যাঁ, তো ডাকাতি যে হচ্ছে পাশের বাসায়, সেটা তো আপনার সম্পদ না, সেটা তো তার সম্পদ। যেহেতু ওই ডাকাতি যারা করতেছে, এই তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কার ছিল? সরকারের ছিল, তাই না? সরকার যেহেতু করতে পারতেছে না, এখন সে মনে করেন তাকে ডিফেন্স প্রতিহত করতে পারতেছে না, আপনি প্রতিবেশী হিসেবে আপনি তাকে প্রতিহত করে মেরে ফেললেন, ইটস সেট। আচ্ছা, ঠিক আছে আলমগীর ভাই।
আচ্ছা, তারপরে দেখেন আপনার এখানে আত্মরক্ষার অধিকার কখন শুরু হয় বা কখন এই অধিকার প্রয়োগ করা যায়, এখানে দেখেন 96 থেকে আপনার 106 পর্যন্ত আছে। এখানে জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখা আছে যে আপনার বা অন্যের দেহ, আপনার বা অন্যের সম্পত্তি, তাই না? তারপর কি মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির হাত থেকে রক্ষা। কারণ কি? কারণ হলো পাগল উম্মাদ যে ব্যক্তি আছে সে যদি আপনারা মাইরা ফেলে তার কিছু হবে না। বলাই আছে অপ্রকৃতগ্রস্ত ব্যক্তি যদি হয়ে থাকে তার কোনো শাস্তির বিধান নাই। তার কোনো শাস্তির বিধান আছে? তার কোনো শাস্তির বিধান নাই। কোথায় বলা আছে? কে বলতে পারবেন কোথায় বলা আছে? যেমন মনে করেন শিশু, 9 বছরের কম যদি কোনো শিশু হয়, তাহলে সে যে যত কিছুই করুক না কেন, সে যদি আপনাকে খুন করে মাইরাও ফেলায়, তার কোনো শাস্তি আছে? না, তার কোনো শাস্তি নেই। সে দায় মুক্ত, সে দায় মুক্ত। তারপরে মনে করেন যে একজন অপরিণত বয়স্ক। অপরিণত বয়স্ক বলতে কি? যার বয়স 9-এর বেশি বাট 12-র কম, কিন্তু তার বুদ্ধি সেই পরিমাণ হয় নাই। হ্যাঁ, সে যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে। তারপরে আছে প্রকৃতিগ্রস্ত, মানে 82, 83, 84 নাম্বার সেকশানে এই জেনারেল এক্সেপশানে এইগুলোই লেখা আছে যে অপ্রকৃতিগ্রস্ত ব্যক্তি মানে কি? পাগল উম্মাদ, তাই না? তাহলে সে মারলে যেহেতু তার কোনো বিচারই নাই, এখন সে আপনাকে মারতে হবে, তাকে আপনি মারে ফেলতে হবে, না হলে তো আপনার মৃত্যু। এই জিনিসটা আপনাকে ইউ হ্যাভ টু প্রুভ দিস অন দ্য কোর্ট। কোনো ব্যক্তির দেহের প্রতি কোনো প্রকার আতঙ্ক সৃষ্টি হলে আত্মরক্ষার অধিকার শুরু। হ্যাঁ, দেহের প্রতি আতঙ্ক, এটা তো আমরা বুঝি। সম্পত্তি রক্ষার আশঙ্কা, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বুঝি। ধর্ষণের অভিপ্রায়, হ্যাঁ, এটা তো আমরা বুঝি যে ধর্ষণ করতে আসছে। হ্যাঁ, তারপর অপহরণ, বাচ্চা অপহরণ হোক, যে কাউকে অপহরণ হোক, আমাকে অপহরণ করে নিয়ে যেতে যাচ্ছে, আমি তাকে আপনার নিজেকে বাঁচানোর জন্য তাকে আপনার আঘাত করলাম, ঠিক আছে? আনলফুল কনফাইনমেন্ট মানে হলো অবৈধভাবে আটক। তারপর কি ডোকাইটি বা ডোসাইটি, দস্যুতা। তারপর কি ট্রেসপাস মানে কি? অপথে গৃহ প্রবেশ। আমরা জানি না যে চুরি যখন করে তখন সাজা কত? 3 বছর, কিন্তু সে যদি শীত কেটা দেয়াল ভাঙা নিচে দিয়ে খুইরা, তখন কি হবে? 10 বছর। অপথে যদি গৃহে প্রবেশ করে তাকে আপনি মাইরা ফেলতে পারবেন। হ্যাঁ, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি মাইরা মনে করেন অপথে নিয়ে ফালাই রাখলেন, বললেন যে ওইভাবে, বাট জিনিস তো প্রমাণ করতে হবে। হ্যাঁ, আপনার বাড়িতে আগুন লাগাইতে আসতেছে, তাকে আপনি মাইরা ফেললেন আগুন লাগানোর আগে, এটা আপনি করতে পারেন। এই জিনিসগুলোই আপনার এখানে বলা আছে। তারপর আত্মরক্ষার অধিকার কখন শেষ হয় বা কখন এই অধিকার প্রয়োগ করা যায় না। এখন আপনারা মনে করেন চাক্কু দিয়ে আপনাকে মারতে আসতেছিল, তখন আপনি মারেন নাই, তারপরে সে সরে গেছে, তারপরে আপনার রাগ উঠলো, রেশের চোটে তাকে মাইরা দিলেন, সেটা যদি প্রমাণ হয় সেক্ষেত্রে কিন্তু হবে না। বুঝতে পারছেন? সম্পত্তি এবং দেহের ক্ষেত্রে। আর সরকারি যে কোনো কর্তৃপক্ষ যদি হয়, সরকারি কোনো কাজ, প্রতিরক্ষার কোনো কাজ, হোম মিনিস্ট্রি অথবা ডিফেন্স মিনিস্ট্রি। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হোম মিনিস্ট্রি অ্যান্ড ডিফেন্স মিনিস্ট্রি? আপনার রাষ্ট্রের যে সীমানা আছে, এই সীমানা রক্ষা, বর্ডার গার্ড বাংলাদেশ এবং উপকূলীয় যে সীমানা আছে, কোস্ট গার্ড বাংলাদেশ, আর অভ্যন্তরীণ যে শৃঙ্খলা আছে, দ্যাট মিন্স রাষ্ট্রের বর্ডার, স্থল বর্ডার, তারপরে নৌ বর্ডার এবং রাষ্ট্রের ভিতরের যে স্থল ভাগ আছে সেইখানের সকলের নিরাপত্তা যেটা আছে সেটার কাজে আছে হলো পুলিশ, আনসার, বিডিআর, কোস্ট গার্ড, 4টা ফোর্স। এই জন্য বলছে সরকারি কর্তৃপক্ষ, এরা হইতে পারে ম্যাজিস্ট্রেট হইতে পারে, ঠিক আছে, অথবা যে কোনো দুদক হইতে পারে, ঠিক আছে। আর প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা সবাই জানি সেনা, নৌ, বিমান বাহিনী। কারণ কি? তারা প্রতিরক্ষা মানে নিজেকে রক্ষা না, দেশকে রক্ষা, প্রতিরক্ষা, তাই না? এই প্রতিরক্ষা, দেশ রক্ষার কাজে যদি আপনার কোনো কিছু আসে অথবা আপনাকে ধরতে আসে অথবা যে কিছুকে আসে, তারা অবশ্যই আগে বলবে আগে থেকে যে আপনার এই সমস্যা। দেহ রক্ষার্থে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? এই যে 100 নম্বর সেকশন এতক্ষণ ধরে আমি বলতেছিলাম, এটা নিয়ে প্রশ্ন চলে আসছে। এমন আক্রমণ, আঘাত, ফল মৃত্যু, মানে আপনাকে 6টা ক্ষেত্রে আপনাকে যে আঘাত করতে আসতেছে সেই আঘাত খাইলে আপনি মরে যাবেন, সো আপনাকে মেরে ফেলতে হবে তাকে, ঠিক আছে? যার ফল মৃত্যু অথবা যার ফল মারাত্মক আঘাত, গ্রেভিয়াস ইনজুরি। আর হলো ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ, আঘাত। অস্বাভাবিক কামনা চিরতার্থ। অস্বাভাবিক কামনা চিরতার্থ মানে কি? মানে হলো যে সে
নর্মাল যৌন সঙ্গমে অভ্যস্ত না। ঠিক আছে, গে হইতে পারে অথবা লেফশিয়ান হইতে পারে, যেটা মাদ্রাসায় মাঝে মধ্যে দেখি আমরা, অথবা অন্য কোনো স্থানে এরকম ধরনের আছে। এখন সেই বাচ্চাকে, সেই ছেলে বাচ্চাকে যদি কেউ অস্বাভাবিক কামনা চিরতার্থ করার জন্য আসে, সে চাইলে তাকে মেরে ফেলতে পারে। আচ্ছা, অপহরণ করার এটা তো জানেন, অবৈধভাবে আটক করতে চাইলে সেটা রাখলাম। এইগুলো মোটামুটি আপনারা পড়লে ইনশাল্লাহ পারবেন। এখানে এটার সাথে আছে আমরা অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ বলতে আমরা কি বুঝি। অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ এবং অপরাধজনক বিশ্বাস। অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ এবং অপরাধজনক বিশ্বাস, এই জিনিসটা আপনারা নেক্সট ক্লাসে একটু পড়বেন। ঠিক আছে, পড়ে আসেন। আচ্ছা, আমি প্রথম থেকে একটু কোশ্চেন জিজ্ঞেস করি, আপনারা কীরকম পড়ছেন। অপরাধ কাকে বলে, এটা আমরা কিভাবে বলি? আলমগীর ভাই, অপরাধ কাকে বলে? আচ্ছা, একটা হলো যে আপনার হার্মফুল, আর একটা হলো প্রোহিবিটেড বাই ল, মানে হলো আইন দ্বারা নিষিদ্ধ, প্রোহিবিটেড, আর একটা হলো হার্মফুল। এ ক্রাইম ইজ অ্যান অ্যাক্ট, একটা ক্রাইম হলো এই ধরনের কাজ, দ্যাট ইজ হার্মফুল টু সোসাইটি অ্যান্ড প্রোহিবিটেড বাই ল, মানে হলো সমাজের জন্য ক্ষতিকর আর যেটা আইন দ্বারা নিষিদ্ধ। এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যেটা সমাজের জন্য ক্ষতিকর, আরেকটা হলো আইন দ্বারা নিষিদ্ধ। আর অপরাধের যে উপাদানটা আছে, সেই উপাদানের ক্ষেত্রে কী কী থাকবে? কোনো কাজ করা না করা আইনে নিষিদ্ধ। হ্যাঁ, কোনো কাজ করা না করা, টু ডু নট টু ডু, ঠিক আছে। আর আইনে নিষিদ্ধ, শাস্তির ব্যবস্থা আছে। হ্যাঁ, কোনো কাজ করলে শাস্তির ব্যবস্থা, কোনো কাজ না করলে তখন শাস্তির ব্যবস্থা। যেমন ডাক্তার রোগীকে দেখতেছে না, রোগী মরে যেতেছে, তখন শাস্তির ব্যবস্থা। বুঝতে পারছেন? কোনো কাজ করা না করা আইনে নিষিদ্ধ, শাস্তির ব্যবস্থা। আরেকটা কি? ইচ্ছা অভিপ্রায়। এই ইচ্ছা অভিপ্রায়ের সঙ্গে রিলেশন হলো ম্যানসরিয়া। আপনার যে ইচ্ছা অভিপ্রায়টা ছিল সেটার সঙ্গে দোষী মন ছিল কিনা, আপনার অপরাধ যে করছেন অপরাধী মন নিয়ে আপনি কাজটা করছেন কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। অপরাধের ক্ষেত্রে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখার চেষ্টা করব। আমার যদি আসে অপরাধের বৈশিষ্ট্য সেম, হ্যাঁ, আমরা সেম কাজই করব, এই বৈশিষ্ট্যগুলোই আমরা লিখব, এটাই বৈশিষ্ট্য। তারপরে কি ছিল আমাদের ক্রিমিনাল অফেন্স এবং সিভিল রং, এই দুইটার ভিতরে পার্থক্য কি? আদিয়াত রোজা আপু বলেন। শামিমা আপু বলেন তো। আদিয়াত রোজা আপু বলতে পারবেন? চেষ্টা করেন। ফৌজদারি অপরাধ কোনগুলো আর দেওয়ানি অপরাধ কোনগুলো সেটা বলেন। চুক্তি পালন না করা, তারপরে হলো নিষেধাজ্ঞা, ওই যে সুনির্দিষ্ট প্রতীকের আইনে আপনার নিষেধাজ্ঞা ছিল। তারপরে কি? সত্য ঘোষণা। এই যে জিনিসগুলো আছে সেগুলো হলো আপনার দেওয়ানি অন্যায় বা দেওয়ানি কোর্টে সেটার সমাধান হবে। আর যত খারাপ কাজ আছে, চুরি, গুন্ডামি, বদমাইশি, ধর্ষণ, তারপরে খুন থেকে শুরু করে যত মিসচিভিয়াস যত কাজ আছে, এগুলো সব কিসের ভিতরে পড়বে? ক্রিমিনাল অফেন্সের ভিতরে পড়বে, তাই না? এবং ক্রিমিনাল অফেন্সের জন্য কি আছে? শাস্তি আছে। ওই যে আইন চিন্তা করবেন যে দণ্ডবিধিটা মূল আইন, এখানে কি কি জিনিস আছে? অপরাধগুলো আছে, সেটা একটা, আরেকটা কি? শাস্তিগুলো আছে। হ্যাঁ, এই জিনিসটা মাথার ভিতরে রাখবেন।
আচ্ছা, আর এই যে ফৌজদারি, হ্যাঁ শাহ ফাতেমা আপু প্লিজ বলেন। ভাইয়া আমরা তো একটা গাইড শুরু করেছি প্যারামাউন্ট, এটা থেকেই সব পড়ানো প্যারামাউন্ট থেকেই তো আমি পড়াচ্ছি, আমি তো বললাম যে আপনারা প্যারামাউন্ট দেখেন, ভাইয়া জানি। কারণ আপনারা এখন তো সময় নাই, কিছু কিছু আছে কোশ্চেন, মাত্র। হুম। হ্যাঁ কিছু কিছু কোশ্চেন আর কি তো বোঝা যায় না, যেমন 22-এর কিছু কোশ্চেন আছে, এগুলোর জন্য কি আরেকটা গাইড কিনতে হবে নাকি এগুলা থেকেই পড়বো? আপনি কি লেটেস্টটা নেন নাই? না, গত বছর কিনেছি। আপু নতুনটা নেন, এটার মধ্যে সব আছে। এই যে আদিয়াত রুজা আপুর কাছে আছে অথবা অন্যদের কাছে আছে, আপনি নতুন যে কয়টা কোশ্চেন যে সাবজেক্টের জন্য দরকার, যখন যে সাবজেক্ট পড়ানো হচ্ছে অন্যদের হেল্প নেন। ওকে। আচ্ছা, তো আপনার এই শাস্তি আছে। আর দেওয়ানি ক্ষেত্রে প্রতিকারটা কিভাবে দেওয়া হয়, ওই যে দেওয়ানি আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 থেকে 30 নম্বর সেকশন আছে, সেটাতে কি যে চুক্তিটা পালন করানো হয় না সেটা পালনের ব্যবস্থা করা হয়, ঠিক আছে, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন সেটার মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়, অথবা কি নিষেধাজ্ঞার মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। আর ফৌজদারির ক্ষেত্রে এটা কি, যেহেতু আমরা বললাম যে আপনাকে রক্ষা করার দায়িত্ব হলো রাষ্ট্রের, তো রাষ্ট্র যেহেতু আপনাকে রক্ষা করে নাই, তাহলে কি হয়েছে, আপনাকে যদি কেউ ধর্ষণ করে, আপনাকে যদি কেউ খুন করে, আপনাকে যদি কেউ ছিনতাই করে, কিডন্যাপ করে, তাহলে কি এটার রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার কথা, যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায়, এইটা একটা পার্থক্য হিসাবে যে ক্রিমিনাল অফেন্স। আর সিভিল অফেন্স যেটা আছে, সিভিল অফেন্সটা হলো আপনার বাদী বিবাদী, প্লেইন্টিফ অ্যান্ড ডিফেন্ডেন্ট। হ্যাঁ, তারপরে দেখেন এই পার্থক্য আপনার থাকবেই, হয় এটা থাকবে না হলে এটা থাকবে, যে সাধারণ ইচ্ছা এবং সাধারণ উদ্দেশ্য। সাধারণ ইচ্ছা, সাধারণ উদ্দেশ্য, ঠিক আছে। সাধারণ ইচ্ছার ক্ষেত্রে আপনার পূর্ব কল্পনা বা পি অ্যারেঞ্জড প্ল্যানটা হলো গুরুত্বপূর্ণ, মানে আগে থেকে প্ল্যানিং ছিল এবং সেই অনুযায়ী কাজ করছে দুই বা ততোধিক ব্যক্তি, ঠিক আছে, আপনার আগে থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমটা সংগঠন করছে, ঠিক আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে ওই যে প্ল্যানটা করছে সেখানে তার অংশগ্রহণ থাকাটা বাধ্যতামূলক, উপস্থিত সে থাকতেও পারে নাও থাকতে পারে। এটা কত নম্বরে আছে, 34 নম্বর সেকশনে আছে। আর সাধারণ উদ্দেশ্য, কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, সাধারণ উদ্দেশ্য যেটা আছে সেটা আছে 149। দুইটা সেকশন অবশ্যই মনে রাখবেন, এইটা থেকে বার কাউন্সিল কোশ্চেন পর্যন্ত হয়, পরীক্ষাতে তো আসবেই ইনশাল্লাহ, ঠিক আছে। এখন কমন উদ্দেশ্য যেটা আছে সেটাতে প্রি অ্যারেঞ্জ প্ল্যান যেটা আছে সেটা থাকাটা বাধ্যতামূলক না। যেমন আপনি অ্যাসেম্বলিতে গেছেন, অ্যাসেম্বলি কি সমাবেশ, তাহলে অবৈধ সমাবেশ কখন হয়ে গেল, 5 বা ততোধিক লোক থাকতে হবে একটা সমাবেশ ক্ষেত্রে। আর আনলফুল অ্যাসেম্বলি যখন হয়ে যাবে, মানে ওইখানে গিয়ে আপনি যখন ভাঙচুর করতেছেন, রাস্তা ব্লক করতেছেন, পানি বন্ধ করতেছেন, হ্যাঁ, তখন এটা আনলফুল অ্যাসেম্বলি যখন হয়ে যাবে, তখন সেখানে অংশগ্রহণটা হলো গুরুত্ব, উপস্থিত থাকতে হবে। অংশগ্রহণ আপনার যে প্ল্যান থাকতে হবে ব্যাপারটা এরকম না, বাট আপনার উপস্থিত থাকাটা সেখানে জরুরি হয়ে দাঁড়ায়। তো এই মূল জিনিসগুলো আমরা মাথার মধ্যে সেট করে রাখবো, ঠিক আছে। তারপর এগুলো বলছে বাদ, এগুলো 23 সালে আসছে, সো উই হ্যাভ টু স্কিপ দোজ কোশ্চেন্স। তারপরে দেখেন এখানে দণ্ডবিধির 34, 107, 120। 34 তো আমরা জানি কমন ইন্টেনশন, যে দুইয়ের বেশি লোকের কি থাকতে হবে, একই উদ্দেশ্য থাকতে হবে, বাট যে অপরাধটা সংঘটিত হবে সেটার জন্য সে অপরাধী হিসাবে গণ্য হবে। এখন মনে করেন ফাতেমা আপু, শামিমা আপু আর আদিয়াত রুজা আপু, হ্যাঁ, তারা তিনজন কি করতে গেছে, তিনজনে মিলে ত্রিনা আপুরে মেরে ফেলছে। কিন্তু ওখানে যাওয়ার পরে, হ্যাঁ, আপনার আদিয়াত রুজা আপু বলতেছে আমি তো কিছু করি না, আমি তো চুপচাপ দাঁড়াইছিলাম। এখন খুনের শাস্তি, তাহলে তাকে তো এখান থেকে খালাস দিয়ে দেওয়া হবে, আর শামিমা আপু আর ফাতেমা আপুর কী হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, তাই না? কী ব্যাপার? না ভাইয়া, তিনজনের এক শাস্তি হবে। হ্যাঁ, তিনজনের কি হবে, একই শাস্তি হবে, ঠিক আছে, খুনের দায়ে তিনজনেরই খুন হবে। সো এই জিনিসটাই আপনার এখানে
উল্লেখযোগ্য। আর হলো 107-এ কী আছে? অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্ট মানে হলো ওই যে কুকর্মে সহায়তা করা, অপরাধে সহায়তা করা, এটা আমরা ইতিমধ্যে পড়ছি। ষড়যন্ত্রমূলক অপরাধ, এটাও আমরা পড়ছি। ঠিক আছে, সো এটা যদি আসে আলাদাভাবে তাহলে আপনারা দেখবেন। তারপরে আসেন এখানে যে জেনারেল এক্সেপশনস নিয়ে একটা কোশ্চেন আছে, যে আইনের ভ্রমতা ক্ষমাযোগ্য নয়, এর ব্যতিক্রম কী? আইনের অজ্ঞতা বা ভ্রমতা বলতে কি? আপনি বলতে পারবেন না কোর্টকে যে আমি তো মাননীয় আদালত, আমি তো আসলে এই আইন সম্পর্কে জানি না, আমাকে রিলিজ দেওয়া হোক। ঠিক আছে, সো এটা কি? এটা কোনো ভ্যালিড কোশ্চেন না, কারণ এখানে বলাই আছে যে আইন সম্পর্কে আপনার অজ্ঞতা থাকার কোনো সুযোগ নাই, অজ্ঞ থাকার সুযোগ নেই। বাট ব্যতিক্রম ক্ষেত্রগুলো কি বলছে? আপনার যদি সেটা ফরেন আইন হয়, বিদেশি আইনের ক্ষেত্রে। আরেকটা কি? ভুল আদালতে মোকদ্দমা, সেটা আমরা সবাই জানি, আদালতের এখতিয়ার নাই, সরল বিশ্বাসে যে কোর্টে দিচ্ছে, এটা বলতে বলতে মুখ ব্যথা। তারপরে দেখেন বিশেষ কার্যাবলীর ক্ষেত্রে, সেটা কি? এই যে জেনারেল এক্সেপশনস 76 থেকে 106, এইটা আপনার একটা বিশাল ব্রড কোশ্চেন। তাহলে কি এখানে আপনার শুরুই করবেন 76-এ কী আছে? আইনগত যে নর্মালি কি অজ্ঞতা, আপনার এই যে কোন ক্ষেত্রে আপনার এই অজ্ঞতা বা ফৌজদারি অজ্ঞতার জন্য ফৌজদারি দায় হতে অব্যাহতি পাইতে পারে। ঠিক আছে, সেটা হলো আইনগত বাধ্য মনে করে কোনো কাজ যদি করা হয়। এটা হলো যে আদালত কর্তৃক হইতে পারে, সরকার কর্তৃক হইতে পারে, বিচারের যে কোনো কাজ। বিচারক যদি যে কোনো কাজ সরল বিশ্বাসে করেন, সেটা যদি ভুলও হয়, রায়ের ক্ষেত্রেও হইতে পারে, সেটা কি হবে? অপরাধ হিসেবে গণ্য হবে না। এটার বিভিন্ন রেফারেন্স আছে, আপনার নজির আছে। তারপরে দেখেন আদালতের রায়, আদালতের রায় সেটা যদি আপনার কার্যকর করা হয়। ঠিক আছে, আদালতের রায় অনুযায়ী যদি কাজ করে আর কি, সেক্ষেত্রে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আইন সমর্থিত মনে করে, এটা আসলে পরবর্তীতে অপরাধ মনে হয়েছে, বাট তখন যখন করছিল তখন মনে হয়েছিল আইন সমর্থিত। এই যে শিশুর কাজ 82 নাম্বার, 9 বছরের শিশু সে অপরাধ করলে সেটা কোনো অপরাধ না, এগুলো তো বলছি। তারপর অপরিণত বুদ্ধিসম্পন্ন, 9 বছরের বেশি, 12 বছরের কম, বাট তার জ্ঞান বুদ্ধি সেভাবে বাড়ে নাই। অপ্রকৃতস্থ ব্যক্তি, অপ্রকৃতস্থ ব্যক্তি মানে কি? যার আপনার পাগল, তাই না? সম্মতিতে কাজ করলে, এখন বক্সিং খেলতে গেছে, বক্সিং খেলে একজন আরেকজনের নাক ফাটাই গেছে, ওরা তো জানেই যে বক্সিং খেলে নাক ফাটবে, এটা কোনো অপরাধ না, এটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন মনে করেন যে মাজেদা আপু কি দৌড় শুরু করছে, কারণ কই দৌড়াইতেছে? দৌড়াইয়া যাইতেছে আপনার ফারজানা আপুর বাসায়। কী জন্য যাইতেছে? তৃণা আপু তার সই বান্ধবী, সে মরে গেছে এই খবর দেওয়ার জন্য। ফারজানা আপু শুই না কী করলো? হার্ট অ্যাটাক করে ফেললো। এই ক্ষেত্রে মাজেদা আপুর কি ফাঁসি হয়ে যাবে? কি ব্যাপার মাজেদা আপু? মাজেদা আপুর এখানে কি অপরাধ? খালি জি ভাইয়া, না ভাইয়া, আমি কি বুঝবো? হ্যাঁ, আপনারা তিনজন যেহেতু জড়িত, আপনারা তো বলতে হবে তৃণা আপু, ফারজানা আপু, মাজেদা আপু। এখানে মাজেদা আপুর কোনো অপরাধ নেই, কারণ কি সে উপকার মনে করা ফারজানা আপুকে বলতে আসছিল যে তৃণা আপু মারা গেছে, বাট আপনি যে শুই না মরে যাবেন সেটা তো সে বুঝে নাই, বুঝতে পারছে? ঠিক আছে, এটা হলো সরল বিশ্বাসে বলা, আমার একটু ভুল হয়েছে। আর উপকার মনে করে হলো যে আপনি গেছেন উপকার করতে, কিন্তু হয়ে গেছে ক্ষতি, যেমন ডাক্তারের অপারেশন, অথবা উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলছেন, গেছেন একটা কাজ করতে উপকার করতে, বাট হয়ে গেছে ক্ষতি, সেক্ষেত্রে আপনার কিছু হবে না। এই দুইটা জিনিস। আর সামান্য ক্ষতিকারক কাজ কোনগুলো? এখন মনে করেন যে শাহ ফাতেমা আপু কী করলো? আপনার শামিমা আপুরে চিমটি মারলো, ঠিক আছে? অথবা রুনি আপু কী করলো? রুনি আপু মনে করেন লরেন আপুকে আপনার একটা ধাক্কা মারলো, ঠেলা মারছে আর কি। এখন এটা তো আসলে ক্ষতি না, তুচ্ছ কাজ, এটার জন্য কিচ্ছু হবে না। হ্যাঁ, এখন আসেন ব্যক্তিগত আত্মরক্ষার জন্য সম্পাদিত কাজ। ঠিক আছে, এই আত্মরক্ষার ক্ষেত্রে যে কোনো কাজ যদি করে সেটা কি হবে না, সেটা থেকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবে। আর 100 নম্বর সেকশনে হলো ওই যে বড়টা, শরীর রক্ষা, ধর্ষণ প্রতিরোধ, শিশু অপহরণ, এটা থেকে বার কাউন্সিল পর্যন্ত কোশ্চেন হয়। এই 100 নম্বর সেকশনে আপনার নিজেকে রক্ষার জন্য, শরীর রক্ষার জন্য, ধর্ষণ প্রতিরোধের জন্য এবং শিশু অপহরণ ঠেকানোর জন্য আপনি আরেকজনকে মাইরা ফেলেন,
সেই ক্ষেত্রে কি হবে না, কোনো সমস্যা হবে না। আর সম্পত্তি রক্ষা, এই পয়েন্টগুলো আছে। তারপরে কি আছে, অপরাধের প্রস্তুতি এবং প্রচেষ্টা। এটা সম্পর্কে কে বলতে পারবেন যে কখন অপরাধের প্রস্তুতি, কখন প্রচেষ্টা? আপনারা পড়েন নাই আসলে বাসায়, বলেন তো কে বলতে পারবেন এটা সম্পর্কে? মহুয়া আপু বলতে পারবেন? মহুয়া আপু, না ভাইয়া, আমি কিছু বলতে পারবো না, আসলে কিছুই পড়া নাই। কে বলতে পারবেন? জয়েন করলাম ক্লাসে। মানে অপরাধের প্রস্তুতি বলতে গেলে প্ল্যানিং করা হয়। একটা অপরাধ সংঘটনের জন্য যখন প্ল্যানিং করা হুম প্রস্তুতি নেওয়া হয়, হুম তখন সেটা হলো অপরাধের প্রস্তুতি। হুম আর প্রচেষ্টা বলতে এই প্ল্যানিং অনুযায়ী যখন সে কার্য সম্পাদনের জন্য যাওয়ার চেষ্টা করবে, সেটা হলো প্রচেষ্টা বলে। আপনি হ্যাঁ, যখন সে স্টেপ নেবে এবং ইমপ্লিমেন্ট করবে, সেটাকে আমরা বলবো প্রচেষ্টা। এটা পার্থক্যটা অবশ্যই আপনারা দেখবেন। এখানে আপনার দণ্ডবিধিতে কোন ক্ষেত্রে অপরাধের প্রস্তুতি অপরাধ হিসেবে গণ্য? দণ্ডবিধিতে কোন ক্ষেত্রে অপরাধের প্রস্তুতিই অপরাধ হিসেবে গণ্য? সাধারণত তিনটা ঘটনা ঘটলে সেই কাজ অপরাধ হিসেবে গণ্য। সেটা কি? ইন্টেনশন, প্রিপারেশন এবং অ্যাটেম্প্ট। ঠিক আছে, এখানের যে 7টা কাজ আছে, অবৈধ কাজ, যুদ্ধের প্রস্তুতি, লুটপাট, প্রতারণা, সংক্রমণ, ভেজাল, ডাকাতি, এই 7টা জিনিস ছোট মগস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, কারণ এটা আসার সম্ভাবনা ভালো পরিমাণেই আছে। ঠিক আছে, যেমন কি ষড়যন্ত্র, ঠিক আছে, অবৈধ যে কোনো কাজ, এটা করলে এটার যদি কেউ প্রস্তুতি গ্রহণ করে, সেই ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্র, সেটা যদি প্রস্তুতি গ্রহণ করে, সেই ক্ষেত্রেই দণ্ডবিধি অনুযায়ী সেটা অপরাধ হিসাবে গণ্য হবে 120-এর এ অনুযায়ী। যুদ্ধের প্রস্তুতি প্ল্যানিং করলেই, ঠিক আছে, অপরাধ হিসাবে গণ্য হয়ে যাবে। লুটপাটের প্রস্তুতি প্ল্যানিং করলেই আপনার 126 ধারা অনুযায়ী এটা কি হয়ে যাবে। তারপর কি প্রতারণা, জাল মুদ্রা বানানো, সংক্রমণ, আমার কাছে এক সংক্রমণ রোগ আছে, আমি জানি যে এটা যদি আমি টাচ করে দিই আদিয়াত রোজা আপু কী হয়ে যাবে, সংক্রমিত হয়ে মৃত্যু পর্যন্ত হইতে পারে। দেখছেন না আপনারা বায়োওয়ার বিভিন্ন ইন্ডিয়ান মুভিতে একটা কুকুরের মধ্যে ইঞ্জেকশন দিয়ে আপনার পুশ করে দেয়, তাই না? তারপরে কি সেটা ছড়ায়া বাচ্চাদের মধ্যে শ্বাসনালী দিয়ে চলে যায়, বিভিন্নভাবে চলে যায়, অথবা টাচের মাধ্যমে ছড়ায়া পড়ে মারা যায়। এই নিশ্চিত মৃত্যু অথবা নিশ্চিত অসুস্থ হবে চায়না যদি কেউ করে সংক্রমণ বিস্তার। তারপরে খাদ্যে ভেজাল মেশানো আর ডাকাতির প্রস্তুতি, এগুলো কি হবে? এগুলো অপরাধের চিন্তা করাটাই অপরাধের হিসাবে, প্রস্তুতি করাটাই, চিন্তা না, প্রস্তুতি করাটাই অপরাধ হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এখন আসেন, এখন হলো যে আপনার জয়চন্দ্র ভাই ফিরোজ ভাইয়ের পকেটে হাত দিছে কী জন্য? পকেট মারবে, তাই না? কিন্তু উনি হাত দিছে, জয়চন্দ্র ভাই ফিরোজ ভাইয়ের পকেটে হাত দিয়া দেখে টাকা নাই। হাত দিয়ে কি দেখছে? টাকা নাই। এখন জয়চন্দ্র ভাই আপনি বলেন, আপনার এটা কি শাস্তিযোগ্য হবে কি না? কেন শাস্তি হবে? আচ্ছা, এক্সেলেন্ট। তাহলে এই যে উদ্দেশ্য যেটা আছে, হ্যাঁ, উদ্দেশ্য যেটা ছিল, এই জিনিসটা আপনার উদাহরণ হিসেবে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, চুরি, দস্যুতা, ডাকাতি, এই তিনটার ভিতরে পার্থক্য এক লাইনে আমাকে কে বলতে পারবে? হাত তোলেন। এটা সবাই পারার কথা। এক লাইনে ডিফাইন করতে পারবেন কে বলেন? নোবডি ইয়েট। আলমগীর ভাই ছাড়া আর কে পারবেন বলেন দেখি? সবাই হাত তোলার কথা ছিল। আমি আসলে শকড আপনাদের হাত তোলার অবস্থা দেখে। শামিমা আপু, রুনি আপু, তারপরে জয় ভাই, ফারজানা আপু, সবাই তোলার কথা। ত্রিনা আপু, কারণ আপনারা সবাই ক্লাসে ছিলেন। হ্যাঁ, ফিরোজ ভাই, সবাই অন্তত হাত তুলবেন। ঠিক আছে, কারণ এটা দেখলে ভালো দেখায় না, কারণ এটা সবাই পারার কথা। আচ্ছা, আমাকে রুমা আপু বলেন তো, রুমা আপু এক লাইনে বলেন যে চুরি কি, দস্যুতা কি, আর ডাকাতি কি?
বলেন ফারজানা আপু বলেন। চুরিটা হচ্ছে ভাইয়া কোনো ব্যক্তি অন্যের অর্থাৎ সম্পত্তি বা সম্পত্তি অপহরণ করা, মানে বিনা বিনা সম্মতিতে অপহরণ করবে না, বিনা সম্মতিতে। হ্যাঁ, কয়জন থাকবে, কয়জন থাকবে, কয়জন থাকলে সেটা চুরি থাকবে, কয়জন হইলে সেটা দস্যুতা হবে, কয়জন হইলে ডাকাতি হবে, এটা বলেন। ডাকাতি হচ্ছে 5 বা হুম, দস্যুতা হইলো ওই একজনই, সে যদি সশস্ত্র হয়ে যায়, ঠিক আছে। মানে চুরি থেকে চুরিটা তো লুকায়া ছাপায়া করবে, বেশি বড় ছোট না, চুরিটা সে লুকায়া ছাপায়া করবে, বাট চুরি করতে গিয়ে সে মনে করেন নিরস্ত্র থেকে সশস্ত্র হয়ে গেল, মানে ছুরি, চাক্কু, অস্ত্র, গুলি, পিস্তল বের করে ফেলো, তখন সে হলো দস্যু। হ্যাঁ, আর সেই লোকের সংখ্যাটা যদি 5 জনের বেশি হয় তখন সে কি হবে, ডাকাত। এইবার আসেন কঠিনটা ধরবো কাকে, রুনি আপুকে। সেটা বলেন, চুরির সংজ্ঞা এবং শাস্তি কত নাম্বার সেকশনে আছে, রুনি আপু বলেন। হুম, এরপরেই তো শাস্তি বলেন। 3 বছর পর্যন্ত 379। শুনেন, চুরি নর্মাল শাস্তি 3 বছর 379, আর যদি সে আপনার বাসগৃহে চুরি করে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে 380। তারপরে মনে করেন যে বাসগৃহে চুক্তির শাস্তি, সেটা ও 380-তে বলা আছে 7 বছর পর্যন্ত। আর চুরি করতে গিয়ে মাইরা ফেলছে আরেকজনকে, তখন 10 বছর। ঠিক আছে, এইগুলো মনে রাখলেই হবে। তারপরে রুনি আপু গেল, শামিমা আপু বলেন, শামিমা আপু বলেন দস্যুতা। শামিমা আপু, জি ভাইয়া, দস্যুতাটা বলেন তো। চুরি করতে যে যখন সশস্ত্র হয়ে যায় আর কি, তখন হুম, সেটা সেকশন বলেন, ডেফিনেশন কত নাম্বার সেকশনে, বাবু ডাকতেছে না। আচ্ছা ঠিক আছে, বলতে পারবেন? ভাইয়া মনে আসছে না এখানে। আচ্ছা সমস্যা নেই। শামিমা আপু বলেন তো। ত্রিনা আপু বলেন। ত্রিনা আপু, শাহ ফাতেমা সেতু আপু, কি ব্যাপার সবাই গায়েব হয়ে জি গেছে? ভাইয়া, জি বলেন। দস্যুতা, ডাকাতি। চুরি হচ্ছে গোপনে সম্পত্তি নেয় যেটা, ওটা হচ্ছে চুরি। হুম আর দোষটা হচ্ছে চুরি করতে গিয়ে ভয় বা বল প্রয়োগ করলে ওটা হচ্ছে হুম দোষটা। হুম আর ডাকাতি হচ্ছে 5 জন বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ যেটা করে। ডাকাতি কত নম্বর সেকশনে আছে? সেকশন 5। আচ্ছা রুনি আপু বলেন তো। হ্যাঁ 390-91, এক্সেলেন্ট। আর শাস্তি কততে আছে ফারজানা আপু? আছে ভাইয়া 53। হ্যাঁ হ্যাঁ 53-তে, এটা ওভারঅল শাস্তি। দস্যুতা আর ডাকাতির শাস্তি কোথায় আছে? ও হ্যাঁ, বাবা আপনারা পড়ছেন তো প্রচুর, দেখা যায়। বলেন। এই মুহূর্তে বলতে পারতেছি না। দেখছেন, ওই শাস্তিতে চলে গেছেন, অথচ এইখানে কোনটা আছে সেটা বলতে পারতেছেন না। রুনি আপু বলেন তো। হুম আচ্ছা রুনি আপু হয়েছে?
আচ্ছা আলমগীর ভাই পুরোটা সামারি টানেন। কখন চুরি, কখন দস্যুতা, কখন ডাকাতি এবং শাস্তি, ডিফিনিশন। হুম, হ্যাঁ আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা, চুরি যেটা সেটা হলো যখন খানার নেওয়া হয় চুরি বলে। আর চুরির ক্ষেত্রে যেটা দস্যুতা হয়, আর দস্যুতার মারাত্মক রূপ যেটা মাছ বা পদার্থ যখন সেখানে ত্রিনা আপু আপনি একটু মিউট করে দেন। ত্রিনা আপু আপনি একটু মিউট করে দেন। হ্যাঁ বলেন আলমগীর ভাই। মাছের অধিক এই দস্যুতা হুম হুম এই দস্যুতা যখন চূড়ান্ত মাছের অধিক সেখানে থাকে হুম সেটা হলো ডাকাতি। হুম ডেফিনেশনের শাস্তিটা বলে দেন। সরি, হ্যাঁ চুরির চুরির ধারা আর শাস্তি কত ধারায়? চুরির ক্ষেত্রে ধারা আমার 378 মনে নেই, তবে আর শাস্তি 59। 59 79, হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ 79, জাস্ট এটার পরে। হুম 92। তারপরে অন্য কেউ হেল্প করেন। ডাকাতিটা কত নম্বরের শাস্তি? 395। এভাবে আলোচনার মাধ্যমে মনে থাকতে হবে। সবাই বেশি বেশি আলোচনা করবেন, তাহলে জিনিসগুলো মনে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, কুকর্মে প্ররোচনা দান। কুকর্মে প্ররোচনা দান এটা কোথায় বলছে? এটা হলো একটা জায়গায় আছে কুকর্মে প্রচলনা, অ্যাবেটমেন্ট আপনার সিঙ্গেল আছে, হ্যাঁ দেখে বলছি। আরেকটা জায়গায় আছে কুকর্মে প্ররোচনা, তারপরে আরও দুইটা মিলায়া। হ্যাঁ জয় ভাই বলেন। আমি আপনাদেরকে দেখতেছি না, আপনাদের কণ্ঠ শুনলে আমি বুঝি যে কে কথা বলতেছে। বলেন। প্রশ্নটা হলো ওই যে পার্থক্য করছিলাম এখানে চুরির ক্ষেত্রে মৌলিক অবগত থাকে না, দস্যুতার ক্ষেত্রে মৌলিক অবগত থাকে, এইভাবে মৌলিক অবগত মৌলিক অবগত থাকে, মৌলিক অবগত থাকে না। পুরো লাইনটা বলেন, আগে পিছিয়ে আরও কিছু আছে কিনা। ওই যে পার্থক্যের মধ্যে ছিল চুরির ক্ষেত্রে মৌলিক অবগত থাকে আর দস্যুতার ক্ষেত্রে মৌলিক অবগত থাকে, ডাকাতির ক্ষেত্রে মালিক অবগত থাকে। এটা তো চুরির ক্ষেত্রে হবে মৌলিক অবগত থাকে না, আর দস্যুতার ক্ষেত্রে হবে মৌলিক অবগত থাকে। আর মালিক আপনি বলছেন, আমিও তো বলতেছি মৌলিক ফলিক কি। আচ্ছা, অপরাধ নরহত্যা যেটা ছিল এখানে, এই যে এখানে ছিল এই যে অপরাধের ক্রিমিনাল কনস্পিরেন্সি, অপরাধ ষড়যন্ত্র কাকে বলে? হ্যাঁ অপরাধ ষড়যন্ত্র। তো আপনারা যেটা করবেন, অপরাধ ষড়যন্ত্র সহ যে 3টা কোশ্চেন আছে ওইটা দেখে ফেললেই হবে। একই সাথে 3টা কোশ্চেনের কথা লেখা আছে। এটা কোথায়? এটা তো চোখে পড়তেছে না। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ। আঘাত কাকে বলে আর প্রচুরতর আঘাত কাকে বলে? আঘাত হলো আপনার যে ক্ষেত্রে, একটা হলো যে আপনি তাকে কিল মারছেন, ঘুষি মারছেন, সে ব্যথা পাইছে। আরেকটা হলো আপনার শরীরে এমন স্কিন ডিজিজ আছে যে আপনি ইচ্ছা করে তাকে
দিছেন, অথবা এমন জিনিস আছে যে বসন্ত আপনি লাগাই দিলেন, সে রোগী হয়ে গেল। আরেকটা হলো আপনি এমনভাবে তাকে আপনার ইনস্ট্রুমেন্ট দিয়ে মারছেন, অথবা এমনভাবে তাকে ঘুষি দিছেন তার অঙ্গল বিকলাঙ্গ হয়ে গেছে। কোনো অঙ্গ বিকলাঙ্গ মানে কি হাত আর লড়াইতে পারতেছে না, মানে হাতের হাড্ডি আছে বাট রগটা কাজ করতেছে না, এমনভাবে আপনি ফাটাইছেন তার। বুঝতে পারছেন এবার? আচ্ছা, এখন আসেন যে গুরুতর আঘাত বলতে আমরা কি বুঝি। গুরুতর আঘাত, এই আঘাতের কথাগুলো আছে 319 নম্বর সেকশনে। আর গুরুতর আঘাত কোনগুলা? মনে করেন পুরুষত্ব হানি করে ফেলছেন, পুরুষাঙ্গ কাইটা ফেলছেন, তারপরে মনে করেন স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টি নষ্ট, মানে কি চোখ উপড়ায়া ফেলছেন, অথবা চোখের দৃষ্টি চলে গেছে, কানের শ্রবণ শক্তি এমনভাবে রড দিয়ে কানের মধ্যে গুঁতা দিয়েছেন, কান শেষ। তারপরে মনে করেন অঙ্গের বিনষ্ট সাধন, মানে হাত পা যে কোনো অঙ্গ সেটার হয় ওইটা ফাটাইয়া ফেলছেন, হাড় ভেঙে ফেলছেন, অথবা সেটার যে রগ আছে সেটা কাইটা ফেলছেন, মানে শক্তি, অঙ্গের অনিষ্ট সাধন বা অঙ্গের শক্তি সাধন। মুখ বা মাথার স্থায়ী বিকৃত, মানে হলো যে মাইরা ভস্কায় ফেলাইছেন, চেহারা আর চিনা যাইতেছে না, ঠিক আছে। আবার মনে করেন যে হাড় বা দাঁত ভেঙে ফেলছেন, ওই যে হাড় ভেঙে ফেলছেন, ও দাঁত মনে করেন ঘুষি একটা মারছেন, দুই পারের দাঁত খুইলা চলে আসছে সামনে। আরেকটা হলো যে চোখে দেখা যাইতেছে না, বাট আপনি এমনভাবে তারা মারছেন, ভিতরে ভিতরে তার বুকের পাঁজরে হাড্ডি মাড্ডি ছুটে গেছে, বাট রক্ত বাইরিতেছে না, কিন্তু তার 20 দিনের নর্মাল কাজ সে করতে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ওষুধ দিব কোথাও, এই অবস্থা। বুঝতে পারছেন? এটা কে কোশ্চেন করছিলেন বুঝছেন তো? এটা ফারজানা আপু বলছেন না? জি ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু প্যারামাউন্টে আঘাতটা এবং এটার সংখ্যাটা আর গুরুতর আঘাতের সংখ্যাটা এক, কারণ আমি বুঝতে পারছি। তাহলে গুরুতর আঘাতের সংখ্যাটা কিভাবে লিখবো? গুরুতর আঘাত বলতে আপনি লিখবেন যে যে ক্ষেত্রে এইগুলা পুরুষত্ব হানি করা, চোখের দৃষ্টি নষ্ট করা, এইগুলা কি আপনি হাতে কোনো অস্ত্র ছাড়া পারবেন কি না? অস্ত্র ছাড়া কিন্তু সম্ভব না। হ্যাঁ, কয়েকদিন আগে কী হয়েছে, ঘুমায়া ছিল, ঘুমের ভিতরে পুরুষাঙ্গ কাইটা ফেলছে, পরে রাস্তায় রক্ত পড়তেছে, দৌড়াইতেছে, মানে কি অস্ত্র ছাড়া সম্ভব না। চোখের দৃষ্টি নষ্ট করা অস্ত্র ছাড়া সম্ভব না। কানের শ্রবণ শক্তি নষ্ট করা অস্ত্র ছাড়া সম্ভব না। আপনি লিখবেন যে গুরুতর আঘাত বলতে বোঝায় ধারালো বা যে কোনো ধরনের অস্ত্রের মাধ্যমে যে আঘাত করা হয় সেটাকে আমরা গুরুতর আঘাত বলবো, মারাত্মক আঘাত বলতে। আর নর্মালি আঘাত বলতে যেটা বুঝবো সেটা হলো যে খালি হাতে আঘাত, অথবা নিজের যে কোনো ছোঁয়াচে রোগ আছে সেটা দিয়ে দেয়া, অথবা খালি হাতে এমন আঘাত করা যেটা কিনা আপনার অস্বাভাবিক অঙ্গ কাজ করতে পারতেছে না। বুঝতে পারছেন? এইবার সবাই ক্লিয়ার তো? আচ্ছা, এখন এই যে আদিয়াত রুজা আপু যেটা বলতেছিলেন আরেকবার একটু বলেন তো, অনেক রাত হয়ে গেছে, বলেন তো। অপরাধ সংগঠন কাকে বলে, অথবা কুকর্মের প্ররোচনা দান কাকে বলে, এটা পড়বেন। আর হলো একজন ব্যক্তি যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছিল সেই অপরাধ সংগঠিত না হলেও কি তাকে দণ্ড দেওয়া যায় কিনা, এটা ইন্ডিপেন্ডেন্ট কোনো কোশ্চেন হওয়ার সম্ভাবনা নাই, কোনোটার সঙ্গে লাগাই দিতে পারে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? 30 সেকেন্ড। প্রশ্ন তো অলরেডি দিছি, প্রথম পত্রে দিছি। হ্যাঁ, এটা পড়া থাকলো, এটা সহ একসাথে দেবো। ওকে, ঠিক আছে ভাইয়েরা আপুরা সবাই ভালো থাকে। হ্যাঁ ত্রিনা আপু প্লিজ। এত থেকে এত না, এগুলা কোশ্চেন অনুযায়ী ধারাগুলা আলাদা করে একটা পেজে লিখে দিতে হবে। আচ্ছা, এটা আমি ব্যবস্থা করব, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে টুডে আপ টু দিস।
সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।